অমিত শাহ বাংলার ইতিহাস জানে না। নেই। হ্যাঁ, এটা ঠিক যে বিজেপি বাংলার ইতিহাস একদম জানে না। এটা পুরো বাস্তব কথা। অভিষেক ব্যানার্জি কিন্তু বাংলার ইতিহাসটা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন। এই জন্যই এবারে তাকে পতিদাহ প্রথার জন্য তাকে এখন শিক্ষাশ্রী অ্যাওয়ার্ডটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাতে তুলে দিতে চাইছেন। পশ্চিমবঙ্গের স্কুলগুলোকে লাঠি তুলে দিয়ে পশ্চিমবঙ্গে বেসরকারি স্কুলগুলোকে আহ্বান জানিয়ে গরিবের বাচ্চাদেরকে মূর্খ রেখে অভিষেক ব্যানার্জি বাংলার শিক্ষা নিয়ে কথা বলছেন। এই চুরি, চামারি, চচুরি, চিটিংবাজি আগে বিহারের নাম ছিল, এখন পশ্চিমবঙ্গে সেই নামটা জয়েন হয়ে গেছে। তাই বাংলার ইতিহাস সম্পর্কে কারোর জানার দরকার নেই। পিসি ব্যাটা দুজন মিলে জানলেই ভালো হবে। কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন, সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তে। বলি, চিটিংবাজি আর জোচ্চুরি তৃণমূলকে না দেখলে বুঝতে পারতাম না। অমিত শাহ জেলে ছিলেন, সেটা খুব ভালো কথা, কিন্তু এই রকম করে পশ্চিমবঙ্গের মানুষের কয়লা, বালি, গরু, পাথর, চাকরি, এমনকি পায়খানাটাও চুরি করা পশ্চিমবঙ্গে ভাইপোর নাম জড়িয়েছে। 6-7 বার করে ইডি ডেকেছে তাকে, তিনি যেতেও বাধ্য হয়েছেন। তিনি যদি কোনো দোষ করে না থাকেন, তাহলে তিনি কোন কারণে যাচ্ছিলেন, এটাও তো ভাবার বিষয় আছে। এবং আজ পর্যন্ত কয়লা কাণ্ডের যে মাফিয়া, তাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না অভিষেক ব্যানার্জির দয়ায়। এবং একটা জিনিস হচ্ছে, সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজার ছিলেন, সেই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বলেছেন যে হ্যাঁ, টাকার লেনদেন তিনি করেছেন এবং তার গায়ে কেউ হাত দিতে পারবে না। তার সাহেব অনেক বড় মাপের মানুষ, অনেক দূর পর্যন্ত তার হাত আছে। তো এগুলো বুঝি সব ঠপ কথা, সব চিটিংবাজি কথা। সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহর ধারণা নেই। সিপিএমের আমলে পশ্চিমবঙ্গে এত চুরি চামারি হয়নি, তাই মানুষের ধারণা সেটাও নেই যে এই বছরে, এই 11 বছরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের মানুষের পুরো ভবিষ্যৎটাই ধ্বংস করে দিয়েছেন, সেটা অমিত শাহজির জানা আছে। এবং পশ্চিমবঙ্গে চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি, রেশনের চাল চুরি, তারপর তোমার মেডিসিন চুরি, কলকাতায় সন্দীপ ঘোষের মতো লোককে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ বানিয়ে রেখে সেখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকেও টাকা লুটেছেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছেন। কেন্দ্র সরকারের প্রকল্পগুলোকে স্বতঃপ্রণোদিতভাবে তিনি চালু হতে দেননি। তিনি ভেবেছেন কি কেন্দ্র সরকারের প্রকল্প চালু হলে যদি কোনো কারণে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় চলে আসে, তাই তিনি সেটা চালু হতে দেননি। সব কিছুর পেছনে তিনি আছেন। আর এনারা শিক্ষার কথা বলছেন, লেখাপড়া করে যেই অনাহারে মরে সে। এনারা শিক্ষার কথা বলছেন। শিক্ষা এবং মান হুঁশ, এই দুটো এদের মধ্যে নেই। মান আর হুঁশ যদি থাকতো, তাহলে দিনের বেলায় সর্বসমক্ষে পতিদাহ প্রথা, তিনি আবার জোর গলায় বলছেন আপনার বাবা আমার বাবাকে পুড়িয়ে মারা হতো। এগুলো পশ্চিমবঙ্গে থেকে আমাদের জন্ম হওয়া এবং পশ্চিমবঙ্গে আমাদের বড় হয়ে ওঠা লজ্জার কথা। একজন সাংসদ, তিনি তৃণমূলের আবার মহাসচিব হয়ে গেছেন। এই সিপিএমের হাতে মার খাওয়ার কথা বলেছেন। অভিষেক ব্যানার্জি যে আজকে সাংসদ হয়েছে, সে কতবার সিপিএমের হাতে মার খেয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোন কারণে এত দূর পর্যন্ত এসছে, তাকে কে এনেছে, এগুলো বললে বুঝি তোমাদের একটু করে ঝাল লাগবে। লজ্জা শরম যদি এতটুকু থেকে থাকতো, তাহলে অন্তত চিটিংবাজির কথাগুলো বলতে না। সিপিএম সরকার কি অত্যাচার করেছে? তোমাদের সময় চাকরি হতে গেলে 10 লক্ষ 12 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। সিপিএম সরকার আমলে ক টাকা ঘুষ দিতে হতো? আমাদেরকে শেখাচ্ছ, আমরা কিছু বুঝি না। আর একের পর এক গণহত্যার ঘটনা, আর যারা করেছে, বেড়াচাপড়ার গণহত্যা, গড়বেতার গণহত্যা, কঙ্কালকাণ্ড, সব এখন বিজেপি। আচ্ছা, সেই সব লোকেরা বিজেপিতে গেছে, কিন্তু আমাকে একটা কথা বলো তো ভাইপো, তোমার পিসি যে বললো মালদাতে বাইরে থেকে বিএসএফ নাকি লোক ঠুকিয়ে এনে এখানটায় দাঙ্গা হাঙ্গামা করিয়েছে, আমাদের হিন্দু ভাইয়ের এবং তার পিতাকে জ্যান্ত মেরে ফেলেছে, সেটা নিয়ে তোমার পিসির মতামত কী ছিল? যে বিএসএফ করেছে, আর কেউ করেনি। যখন ধরা পড়লো, পুলিশ যখন অ্যারেস্ট করলো, তখন সব কটা শালা তৃণমূলের লোক। সেখানটায় তোমার কিছু বলার নেই? সেখানটায় তুমি তোমার পিসিকে আক্রমণ করনি তো কখনো? রাজনীতির জায়গায় তোমরা করছো, মানুষকে নিয়ে তোমরা কখনো ভাবোনি, আর ভবিষ্যতে ভাববে কিনা সেটাও আমার জানা নেই। চুরি চিটিংবাজি তোমাদের রক্তে মিশে আছে, তাই তোমাদের এই রক্ত পাপীদের ভক্ত। সুশান্ত ঘোষের ডান হাতের শুকুর আলীর ছেলে এখন বিজেপি করে। অমিত শাহকে বলুন শুকুর আলীর ইতিহাসটা একবার পড়তে। আচ্ছা, তাহলে তার ছেলে কোনো কিছু হতে পারবে না, যার বাবা কোনো একটা দুর্ঘটনা কিংবা একটা খারাপ কাজের সাথে যুক্ত থাকবে, তার ছেলেটাকেও খারাপ কাজের সাথে যুক্ত হতে হবে। তাহলে আজকে পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি তিনি কোন জাদু বলে বা সিপিএমের কটা লাথি খেয়ে তিনি আজকে সাংসদ পদটা পেয়েছেন? কত আন্দোলন করেছেন। পিসি ক্ষমতায় আসার পরে হঠাৎ করে আবির্ভাব হলো অভিষেক ব্যানার্জি সাংসদ, এবং তিনি তৃণমূলের মহাসচিব। বাকি প্রত্যেকটা বড় বড় নেতাদেরকে, তাদেরকে মিথ্যে মামলা দেওয়া, মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়ে মোটামুটি তৃণমূল থেকে সরানোর কাজকর্ম ভালোই করেছিলেন এই পার্থ চ্যাটার্জি। আমি বলছি, এই পার্থ চ্যাটার্জিও তৃণমূলের মহাসচিব ছিলেন, তিনি সর্বভারতীয় সম্পাদক হওয়ার যোগ্যও ছিলেন, কিন্তু দেখো হঠাৎ করে মেয়ে কেসে ফেসে গেলেন। যদি আর ভেতরের ঘটনাটা কেউ খুঁজে বার করার চেষ্টা করতো, দেখতে কিন্তু অভিষেক ব্যানার্জির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না তার তলায়, খাটের তলায় টাকা রেখে তিনি ঘুমিয়ে যেতেন। আমরা সব বুঝি, কাকে সরাতে গিয়ে ভাইপোকে আনতে হয়েছে সব জানি আমরা। আজকে শুভেন্দু অধিকারীকে গদ্দার বলা হচ্ছে, সব থেকে বড় গদ্দার যদি কেউ হয়ে থাকে মমতা ব্যানার্জি। কারণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নাম কেউ জানতেই পারতো না যদি অধিকার ফ্যামিলি তার সাথে না থাকতো। এই অধিকারী ফ্যামিলির জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন এবং ভাইপো আজকে বড় বড় কথা বলছে। এই অধিকারী ফ্যামিলি বিশাল সংগ্রাম করে
বিভিন্নভাবে পুলিশের সাথে লড়ে, বাইরের শত্রুর সাথে লড়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে তার ক্ষমতায় দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী কী করলেন, নেমো খারামের মতো তার ভাইপোকে ক্ষমতায় আনার জন্য শুভেন্দু অধিকারী তাকে রাস্তা থেকে হটানোর জন্য এই নারদা স্টিং অপারেশন করলেন। शाबाश बेटा, बहुत बढ़िया। বলছি ভাইপো, পিসি নাকি জেলে যাওয়ার কথা হচ্ছে, মানে গুঞ্জনে শুনলাম আর কি। সেই সব নিয়ে তোমার পিসির কি মতামত তুমি জানো? আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে। তুমি জেলে গেলে মেয়েরা কি জবাব দেবে? মেয়েরা তো চাইছে তুমি জেলে যাও, কারণ তুমি রাত্রি 8টার পরে বাইরে বেরোতে মানা করেছো মেয়েদেরকে। মেয়েরা বলছে রাত্রি 8টার পরে বুঝি তাদের আর কোনো দরকার হয় না। রাত্রি 12টার পরে যদি একজন প্রেগনেন্ট মহিলা তার যদি ব্যথা ওঠে, তাকে রাত্রি 12টার পরে বেরোনো যাবে না। সত্যি মুখ্যমন্ত্রী নেক্সট লেভেলের মেয়েদেরকে বস করে রেখেছেন। তিনি বলছেন যে মেয়েরা জবাব দেবে। মেয়েরা যেদিন জবাব দেবে সেদিন তৃণমূল কংগ্রেস মাটির তলায় চাপা পড়ে যাবে, কবরস্থানে তাদের খুঁজে পাওয়া যাবে। মাটি এরকম খুঁড়ে খুঁড়ে বার করতে হবে তৃণমূল কংগ্রেস কোথায়। বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। বলছি কোন নাড়ুর কথা বলছো দিদি? এমন নাড়ু পশ্চিমবঙ্গে কেউ খেয়েছে? সেই নাড়ুগুলো এখন তো মালদা মুর্শিদাবাদে তোমার আশীর্বাদে, তোমার দয়ায় তোমার ভাইয়েরা তৈরি করছে, যাদের তুমি পার্টিতে চলে যাও উপরের দিকে হাত করে, হে আল্লাহ আমাকে কুছ দে দে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। এটা মুখ্যমন্ত্রী না মাওবাদীদের নেত্রী সেটাই তো বুঝতে পারি না। হঠাৎ করে দেখবে সিপিএম যাওয়ার পরেই মাওবাদী শব্দটা গায়েব হয়ে গেল। পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার বদলে যে লোকেরা জেলে থাকার কথা ছিল তাদেরকে এনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাকে পুলিশের চাকরি দিচ্ছেন, কাকে কনস্টেবলের চাকরি দিয়ে দিচ্ছেন, কাকে মাস্টার করে দিচ্ছেন, কাকে বিশাল বড় বড় পোস্টে রেখে দিচ্ছেন মাওবাদীদেরকে। তাহলে বেকার ছেলেরা পোল মারাবে যারা মাওবাদী, তারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরকে যারা হত্যা করেছে তাদেরকে চাকরি পাওয়া দরকার। মানে সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুখ্যমন্ত্রী অন্যায়ের সাথে চলবেন। মাওবাদীদেরকে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা মুখ্যমন্ত্রীর যদি লক্ষ্য হয়, তাদেরকে সরকারি চাকরি দেওয়ার কি দরকার আছে? কয়েকটা টাকা দিয়েই তো একটা ব্যবসা খুলে দিলে হতো। পশ্চিমবঙ্গে যারা মেধাবী ছাত্র যুবকরা আছে তাদেরকে একটা চাকরি দিলে তারা তাদের ফ্যামিলিটাকে নিয়ে বাঁচতে পারতো। আজকে এই মুখ্যমন্ত্রীর জন্য মাওবাদী নাকি শূন্য হয়ে গেছে। কি কথা! এই নাড়ু তৈরির কথা বলছে, একটা মন অশিক্ষিত অভদ্র ছোট লোকের মতো কথা এগুলো। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট হচ্ছে ঝাড়ু। সেই ঝাড়ু দিয়ে পিটিয়ে যদি তোমার ভূত নাম ভাঙিয়েছে গ্রামের মেয়েরা, তাহলে আমার নাম সৌরভ মিশ্র নয়। তুমি একটা তোমাকে বলছি কথাটা, জীবনে যদি কোনো পাপ করে থাকো তাহলে মানুষের সামনে সে ক্ষমা চেয়ে নাও, যে হ্যাঁ আমি এই পাপটা করেছি, আমায় ক্ষমা করে দিন। দেখবে মানুষ ক্ষমা করে দেবে। কিন্তু যদি তুমি বেগড়বাই করো তাহলে দেখবে মানুষ তোমার সেই ঝাড়ু দিয়ে নাড়ু দিয়ে তোমার বরণ করে ঘরে তুলবে। এমন বরণ করবে যে জীবনে কোনো দিন ভুলতে পারবে না। এই পিসি ভাইপো সবসময় বিজেপির উপর ব্লেম দেয়। বিজেপি নাকি ভারতীয় সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতি নিয়ে কিচ্ছু জানে না। বিজেপি নাকি বাইরের দল, বিজেপি নাকি অন্য রাজ্যে মানুষের উপর অত্যাচার করছে। বলছি মুসলিমরা কি সব রাজ্যে শূন্য হয়ে গেছে? তোমরা সব জানো তাই না? তোমাদের মতো ঢ্যামনা মানসিকতা আর পশ্চিমবঙ্গে কারণ নেই। এই ঢ্যামনাদেরকে নিয়ে আপনাদের কি মতামত আপনারা আমায় একটু কমেন্টে জানাবেন তো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন বাংলার পরিবার।